কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মুরাদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের গতিবিদ্যা। ইতিমধ্যে তোমরা ভেক্টর অধ্যায়টি শেষ করেছো। আজকে গতিবিদ্যা অধ্যায়ে তোমরা যে বিষয়গুলো নিয়ে জানবে সেটা হলো জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো, পরম ও আপেক্ষিক গতি এবং বিভিন্ন প্রকার গতি। আমরা প্রসঙ্গ কাঠামো শুরুর আগে গতিবিদ্যা সম্পর্কে একটু ধারণা নেব। আমরা জানি মেকানিক্স বা বলবিদ্যা দুটি শাখা, একটি হলো স্থিতিবিদ্যা আর একটি গতিবিদ্যা। গতিবিদ্যায় মূলত বলের কারণে গতিপ্রাপ্ত বস্তু এবং গতিশীল বস্তুর উপর বলের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। এখন কোনো বলের কারণে গতিপ্রাপ্ত কোনো বস্তুর গতি বিবেচনার জন্য মূলত আমাদের প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয়, কারণ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই আমরা কোনো বস্তুর গতি পরিমাপ করে থাকি। তাহলে প্রসঙ্গ কাঠামো বলতে আমরা যা বুঝি তা হলো যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। খুব সহজে যদি আমরা বলি, আমরা ম্যাথমেটিক্সে এই গ্রাফগুলো করে এসেছি। আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা জানি যে ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড অক্ষ বরাবর আমরা যদি যে কোনো একটি বিন্দু এক্স ওয়াই জেড অর 3, 4, 5 একটি বিন্দুকে যদি প্লট করতে চাই, তাহলে আমরা এক্স অ্যাক্সিস বরাবর 3 একক, ওয়াই অ্যাক্সিস বরাবর 4 একক এবং জেড অ্যাক্সিস বরাবর 5 একক গিয়ে 3, 4, 5 এই বিন্দুটি পাব। এক্ষেত্রে মূলত এই তিনটি রেখার ছেদবিন্দু, এই বিন্দুটিকে আমরা মূল বিন্দু হিসেবে ধরেছি এবং এটিকে একটি রেফারেন্স হিসেবে ব্যবহার করেছি, যার সাপেক্ষে আমি কোনো বিন্দুর কোনো স্থানের অবস্থান নির্ণয় করব। ঠিক বস্তুর গতি বর্ণনার ক্ষেত্রেও আমরা বস্তুর গতি বর্ণনার জন্য কোনো না কোনো রেফারেন্স ফ্রেমের সাহায্য নিই। সহজ ভাষায় বলতে গেলে আসলে পর্যবেক্ষক যেখানে থেকে বস্তুর গতি পরিমাপ করেন বা কোনো ঘটনা পর্যবেক্ষণ করেন সেটিকে মূলত প্রসঙ্গ কাঠামো বলা যায়। যেমন এই চিত্রে প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তি গতিশীল ট্রেনের গতি পর্যবেক্ষণ করছে আমরা ধরে নিই। তাহলে এই ব্যক্তি যেহেতু দাঁড়ানো, উনি বলবেন উনি আপাত দৃষ্টিতে একটি স্থির কাঠামোতে থেকে ট্রেনের গতি পর্যবেক্ষণ করছেন। এটা হতে পারে। আরেকটা ব্যাপার ঘটতে পারে যে কোনো ব্যক্তি যখন গতিশীল ট্রেনের ভেতরে থেকে ভেতরের কোনো ঘটনা পর্যবেক্ষণ করবেন, তখন তিনি বলবেন তিনিও স্থির কাঠামোতে থেকে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন, কারণ ট্রেনের সাপেক্ষে তিনি স্থির। তিনি এটাও মনে করতে পারেন যে তিনি স্থির, ট্রেনটিও স্থির, কিন্তু পারিপার্শ্বের সব এই পেছনের দিকে চলে যাচ্ছে এবং ব্যাগটা হবে ঠিক ট্রেন যে বেগে সামনের দিকে যাচ্ছে সে বেগে। অর্থাৎ উনি বলতে পারেন এবং উনি গাণিতিকভাবে এটাও হিসেব নিকাশ করতে পারেন যে উনি এই ব্যক্তি এবং এই ট্রেন স্থির, পারিপার্শ্বের সব কিছু পেছনের দিকে ট্রেনের গতিতে গতিশীল। আরেকটা বিষয় ঘটতে পারে যখন অবজারভার অর্থাৎ পর্যবেক্ষক এবং যেটাকে তিনি পর্যবেক্ষণ করছেন দুটাই গতিশীল। এই বিষয়ে তোমরা আপেক্ষিক গতিতে পড়েছ, ভেক্টরের যোজন বিয়োজন, ওখানে মনে হয় একটু আপেক্ষিক গতির কথা বলা আছে ভেক্টরের বিয়োজনে। তাহলে আমরা সহজ ভাষায় এই জিনিসটাই বলতে পারি যে পর্যবেক্ষক যেখান থেকে কোনো একটা ঘটনা বা কোনো বস্তুর গতি নির্ণয় করেন সেটাই মূলত প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যার সাপেক্ষে যে স্থান বা যার সাপেক্ষে পর্যবেক্ষক কোনো ঘটনা পর্যবেক্ষণ করেন। প্রসঙ্গ কাঠামো সাধারণত দুই ধরনের, একটি হলো জড় প্রসঙ্গ কাঠামো আর একটি অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো বলতে আমরা বুঝি যে প্রসঙ্গ কাঠামো সমূহতে জড়তার সূত্রসমূহ প্রতিপালিত হয়, অর্থাৎ জড়তার সূত্রসমূহ প্রতিষ্ঠা করা যায়, নিউটনের গতিসূত্রসমূহ প্রতিষ্ঠিত করা যায়, সেটি হলো জড় প্রসঙ্গ কাঠামো। এইসব কাঠামোতে
বাহ্যিক বলের অনুপস্থিতিতে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল হয়ে থাকে। স্থির কাঠামো এবং সমবেগে গতিশীল কাঠামোতে জড়তার সূত্র প্রতিপালিত হয়, এই জন্য এগুলোকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি। এরপর আছে অজড় প্রসঙ্গ কাঠামো। অজড় প্রসঙ্গ কাঠামোতে মূলত জড়তার সূত্রসমূহ প্রতিষ্ঠিত করা যায় না। অজড় প্রসঙ্গ কাঠামো বলতেই যে বিষয়টা আসে সেটা হলো তাড়িত বা মন্দিত প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ এমন একটা প্রসঙ্গ কাঠামো যেখানে ত্বরণ বা মন্দন থাকবে। আমরা জানি ঘূর্ণনশীলে ত্বরণ থাকে। এখন ঘূর্ণনশীলে ত্বরণ থাকে বলতে আমরা জানি যে বেগ একটি ভেক্টর রাশি, বেগের মান অথবা দিক যে কোনো একটি পরিবর্তন হলেই বেগের পরিবর্তন হয়। যদি কোনো ঘূর্ণনশীল বস্তু যদিও সেটা যদি একই সময়ে একই দূরত্বে একই কৌণিক দূরত্ব অতিক্রম করেও তারপরেও প্রতি মুহূর্তে সেটি তার দিক পরিবর্তন করে, যার ফলে বেগের দিক পরিবর্তন হওয়ার ফলে সেটি তাড়িত অর্থাৎ তার বেগের পরিবর্তন হয়, তাহলে সেটিকে আমরা তাড়িত বা মন্দিত কাঠামো ধরতে পারি। এর সহজ একটা এক্সাম্পল দিতে পারি আমরা, যখন কোনো গাড়ি কোনো একটা ইউটার্ন করে বা কোনো মোড় ঘুরে আমরা দেখি সচরাচর যেটা হয় যে আমরা এক পাশে হেলে পড়ি, যদিও আমাদের উপর কোনো বল প্রয়োগ করা হয়নি, তারপরেও আমরা এক পাশে হেলে পড়ি। এখানে অ্যাকর্ডিং টু ফিজিক্স অর্থাৎ জড়তার সূত্র অনুযায়ী এটা হওয়ার কথা ছিল, গাড়ি যদি সমবেগে চলে আমরা স্থির থাকব। আমরা যদি রাস্তার বাম্পিংটাকে আমরা নেগলেক্ট করি, অর্থাৎ রাস্তার উঁচু নিচু ছোটোখাটো এগুলোর কারণে যে ঝাঁকি সেটাকে যদি নেগলেক্ট করি, আমরা যদি একটা সমবেগে গতিশীল গাড়িতে বসে থাকি, তাহলে আমরা জড়তার সূত্র অনুযায়ী আমরা স্থিরভাবে স্থির বস্তু স্থিরই থাকার কথা। কিন্তু যখনই গাড়িটা একই বেগে হোক, ওই একই বেগে যদি কোনো ইউটার্ন করে, তখন আমরা স্বাভাবিকভাবেই ইউটার্নের বাইরের দিকে আমরা হেলে পড়ব। এটার কারণ হলো বেগ যদিও একই, গাড়িটা যখনই ঘুরবে তখনই তার একটা ত্বরণ তৈরি হবে, কারণ বেগের দিক পরিবর্তন হয়েছে, যদিও বল প্রয়োগ ছাড়াই এখানে বস্তুটি একপাশে হেলে যাবে। অর্থাৎ এখানে জড়তার সূত্রটি প্রতিষ্ঠিত করা যাবে না, অর্থাৎ জড়তার সূত্র মেনে চলবে না। এই জন্য এটি একটি অজড় প্রসঙ্গ কাঠামো। আর ইনার্শিয়াল এবং নন ইনার্শিয়াল অর্থাৎ জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো ব্যাখ্যার জন্য আমরা এই ভিডিওটি দেখতে পারি। এখানে আমরা যেটা দেখি সেটা হলো যে একটা ট্রেনের কম্পার্টমেন্টের ভিতর একটা টেবিল এবং একটা ব্লক, এই দুইটা দ্বারা এই এক্সপেরিমেন্টটা করা হবে। যখন ট্রেনের ভিতর বসে ধরলাম তোমরা কেউ এই এক্সপেরিমেন্ট করছো, তখন এই স্থির অবস্থায় যখন তুমি ব্লকটা উপর থেকে ধরো এই একটা নির্দিষ্ট হাইট থেকে রিলিজ করবে, তখন ব্লকটি ঠিক একই জায়গায় পড়বে, কারণ ট্রেনটা স্থির এবং এটা আমরা খুব সহজেই বলতে পারি। একই যে জায়গা থেকে রিলিজ করা হবে ঠিক সেখানেই পড়বে, অর্থাৎ স্থির অবস্থায় আমরা বলতে পারি তাহলে জড়তার সূত্রটা প্রতিপালিত হচ্ছে। স্থির বস্তু স্থির, গতিশীল বস্তু সমবেগে চলে, এই ধরনের যে জড়তার সূত্র, অর্থাৎ আমাদের মূল কথা হলো পদার্থবিদ্যার সূত্রগুলা জড় কাঠামোতে একই হবে। সেখান থেকে আমরা বলতে পারি যে স্থির অবস্থায় একটা ব্লককে উপর থেকে রিলিজ করলে সেটা ঠিক যেই পয়েন্টের উপর থেকে রিলিজ করা হয়েছে সেই পয়েন্টে আসবে। কিন্তু আরেকটা কেস যদি আমরা বিবেচনা করি, ধরি এই ট্রেনটি সমবেগে চলছে, স্টার্টিং এর পর একটা নির্দিষ্ট বেগ বলে অ্যাবাউট 60-তে এই ট্রেনটা চলা শুরু করলো, t=0-তে আমরা এই ব্লকটা তখন রিলিজ করব। কিন্তু একটা বিষয় হলো আমরা এতক্ষণ ট্রেনের কম্পার্টমেন্টের ভেতরে ছিলাম, এখন আমরা বাইরে থেকে এই জিনিসটা অবজার্ভ করতেছি। দ্যাট মিনস যে গতির ক্ষেত্রে অবজারভারের ভূমিকাটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ পর্যবেক্ষক কোথা হতে দেখছে, কিভাবে দেখছে, এটার উপরেও কিন্তু গতির ক্যালকুলেশন চেঞ্জ হয়। এখন আমরা এতক্ষণ ট্রেনের ভেতরে অর্থাৎ কম্পার্টমেন্টের ভেতরে অবজারভার ছিলাম, এখন মনে করি ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে দাঁড়ানো কোনো এক অবজারভারের কাছে ঠিক একই ঘটনা কীরকম মনে হবে।
ওনার কাছে মনে হবে t=0 সময়ে যখন এই ব্লকটা রিলিজ করা হলো, তখন ট্রেনটা যখন সামনের দিকে এগিয়ে গেল, ব্লকটাও ঠিক একই জায়গায় গিয়ে পড়লো। যে আমরা বলতে পারি ব্লকটা এখান থেকে রিলিজ করা হলো ঠিক কিছু সময় পর, ধরি t0, এই সময়ে ব্লকটা কিন্তু এই দূরত্ব অতিক্রম করে ফেলেছে। আমরা প্রথমে স্থির অবস্থায় যখন এক্সপেরিমেন্টটা করেছি তখন বলেছি এটা স্থির, জাস্ট উপর থেকে রিলিজ করার পর সেটি আবার একই জায়গায় এসে পড়েছে। এবং বাইরে থেকে যখন সমবেগে গতিশীলের কথা বলছিলাম ভেতরে, অর্থাৎ কম্পার্টমেন্টের ভেতর থেকে যখন অবজার্ভ করছিলাম, তখনও দেখেছি যে ব্লকটা যেখান থেকেই রিলিজ করা হয়েছে উপর থেকে ঠিক টেবিলে সোজা নিচে এসে পড়েছে। এখন বাইরের কোনো অবজারভার ঘটনাটা এভাবেই দেখবেন যে t=0 সময়ে যখন রিলিজ করা হয়েছে, সেই t=t0 সময়ে সেই ব্লকটি আবার টেবিলের উপর এসে পড়েছে এবং টেবিলের যে বিন্দুর ঠিক উপর থেকে রিলিজ করা হয়েছে সেই বিন্দুতে এসেই পড়েছে। অর্থাৎ তার কাছে একটা দূরত্ব কিন্তু এই ব্লকটা অতিক্রম করেছে। নট অনলি দ্য ব্লক, কিন্তু এটা মনে রাখার বিষয় যে টেবিলটা সহ একসাথেই সামনের দিকে অগ্রসর হয়েছে। তাহলে এই ব্লকটাকে কি আমরা কোনো বল প্রয়োগ করেছি? না, আমরা ইনিশিয়ালি বলটাকে কোনো আনুভূমিক বল প্রয়োগ করিনি, জাস্ট উপর থেকে রিলিজ করেছি, অবিকর্ষজ টানে এটি পড়েছে। কিন্তু যেহেতু আনুভূমিকভাবে কোনো বল সেটাকে প্রয়োগ করা হয় নাই, তাহলে সেটি এই দূরত্ব অতিক্রম করে ফেললো, কারণ রিলিজের মুহূর্তে যার হাত থেকে রিলিজ করা হয় সেও ট্রেনের গতিতে গতিশীল ছিল। এই কারণে সেই গতির একটা উপাংশ কিন্তু এই ব্লকও সেই গতিতেই গতিশীল ছিল, ছাড়ার পূর্ব মুহূর্তে যে বেগের উপাংশ পেয়েছে তাতেই সে এই অবস্থায় এসেছে। তাহলে আমরা বলতে পারি যে সমবেগের ক্ষেত্রে এবং স্থির অবস্থায় একই রেজাল্ট দিচ্ছে। অর্থাৎ যখন ট্রেনটা স্থির ছিল, সেটা যে ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, ট্রেনটা যখন সমবেগে গতিশীল ঠিক একই ধরনের ঘটনা আমরা প্রত্যক্ষ করছি। তো এটা একটা ইনার্শিয়াল ফ্রেমের ভালো এক্সাম্পল। এখন যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে ব্লক, এই পুরো ট্রেনটি এখন অ্যাক্সিলারেট হচ্ছে, অর্থাৎ গতি বাড়াচ্ছে, যদি এই ঘটনা ঘটে তখন কি ঘটবে? দেখো, এটা ছিল স্থির অবস্থায়, কি ঘটে সেটা, বা সমবেগে গতিশীল অবস্থায় কি ঘটে সেটা। এখন যদি অ্যাক্সিলারেটেড হয় তখন কি ঘটে আমরা দেখি। এই তীরের অ্যারোর মুখ যেদিকে সেদিকে অ্যাক্সিলারেটেড হচ্ছে, আমরা চিন্তা করি। এখন যদি এটা রিলিজ করা হয়, দেখা যাবে যে বিন্দু থেকে রিলিজ করা হয়েছে তার ঠিক একটু এই পাশে সরণ ঘটছে, অর্থাৎ অ্যাক্সিলারেশনের বিপরীত দিকে, এদিকে অ্যাক্সিলারেট হচ্ছে, এইদিকে একটু সরণ ঘটেছে। কিন্তু আমরা বলতে পারি আমরা তো আনুভূমিকভাবে কোনো বল প্রয়োগ করিনি, তবে কেন এই সরণটা ঘটলো? তখন এটার অর্থাৎ কোনো বল প্রয়োগ ছাড়াই আমরা একটা সরণ পেয়ে গেলাম। কেন এই ঘটনাটা ঘটলো সেটা অনেক বড় ডিসকাশনের বিষয়, কিন্তু যে জিনিসটা আমরা চেঞ্জ করেছি সেটা হলো অ্যাক্সিলারেটিং ফ্রেম। অর্থাৎ এই ট্রেনটি যখন অ্যাক্সিলারেট করতেছিল, অর্থাৎ সমবেগে না স্থির না সমবেগ, তার বেগ বরংশ বৃদ্ধি পাচ্ছিল, ঠিক সেই সময় আমরা দেখলাম যে যখন এই ব্লকটি ঠিক উপরের এই রেড মার্ক থেকে রিলিজ করা হলো, সেটি ওই মার্কে না এসে একটু পিছিয়ে গেল, অর্থাৎ একটা সরণ সে পেয়ে গেল। দ্যাট মিনস যে অ্যাক্সিলারেটিং যে ফ্রেমটা তাড়িত, যার ত্বরণ বা মন্দন আছে, তাহলে ত্বরণ বা মন্দন আছে, সে সমস্ত ফ্রেমে স্থির অবস্থার মতো পদার্থবিজ্ঞানের সূত্রগুলা একই রূপে পাওয়া যায় না। এই যে ডিসপ্লেসমেন্টের অ্যামাউন্ট, এটা নির্ভর করবে কি হারে অ্যাক্সিলারেট হচ্ছে, কি হারে তাড়িত হচ্ছে, এই বিষয়ের উপর। আচ্ছা, তো আমরা এই বিষয়ে এই জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামোর দুটা বিষয় আমরা জানলাম। আমরা আরও কিছু সহজ কিছু ভিডিও দেখতে পারি। দেখি আমরা এই যে ট্রেনের উপর আমরা হাঁটি, আমরা দৌড়াই, আমাদের দেশে অহরহ এই ধরনের ঘটনা দেখা যায়। এখান থেকে ট্রেনে একটা গ্যাপ থাকে, এখন কেউ যদি লাফতে এখান থেকে, মনে হয় সে এখান থেকে লাফ দিলে সে যতটুকু সামনে যাবে, এই গ্যাপটা যদি ওই জায়গায় চলে আসে তাহলে তো সে গ্যাপের মাঝখানে পড়ে যাওয়ার কথা।
কারণ সে যদি এখান থেকে লাফ দেয় সে সামনে যাবে। নর্মালি যদি হিসেব করি, নট ফিজিক্স, নর্মালি যদিও যে লাফ দেয় সে ফিজিক্স জানুক না জানুক সে এটা বুঝে অন্তত সে নর্মালি স্থির অবস্থায় ট্রেন যেরকম থাকে সেরকম লাফ দিলে সে কখনো ওই গ্যাপের মধ্যে পড়বে না। কারণ কি, সে এই ট্রেনের ছাদের উপর দিয়ে যখন দৌড়ায় তখন ট্রেনটা স্থির থাকলে যেরকম তার ফিল, ট্রেনটা গতিশীল হলেও তার লাফ দেওয়ার ক্ষেত্রে ঠিক একই ফিল। কারণটা কি, দেখো সে যখন লাফ দেয় তখন কিন্তু ব্যাগের একটা উপাংশ তার উপর ক্রিয়া করে, সেই ব্যাগের উপাংশটা ট্রেনের গতির সাথে সাথে তাকেও গতিশীল করে। এই জন্য সে লাফ দিয়ে জাস্ট নর্মালি হাঁটার মতো করে এই গ্যাপটা পার হতে পারে, যেটা আমরা সন্দেহ করি বা যেটা আমরা অনেকেই হয়তো ভাবতে পারি যে নাকি গ্যাপটা সে লাফ দিয়ে যতটুকু সামনে গেল গ্যাপটা ঠিক তার নিচে চলে গেলে তো সে পড়ে যাবে। না, এই ঘটনাটা আসলে ঘটে না। শুধু বাংলাদেশে এটা না, বিদেশেও হয়। এই যে এই গ্যাপটা দেখো কত সহজে পার হওয়া যায়, নর্মালি হাঁটার মতো করে পার হওয়া যায়। আমরা দেখো এই যে ট্রেন চলছে, হ্যাঁ ট্রেন চলার সময় আরেকটা জিনিস আমরা দেখি যে যে কোনো মুভিং ফ্রেম, এটা ধরো গতিশীল এখন, সেটি তার আশেপাশের গুলোকে মনে হবে সব পিছিয়ে যাচ্ছে, সব পিছিয়ে যাচ্ছে। তার মানে এটা সমবেগে গতিশীল এবং স্থির এই দুটা কাঠামো মূলত একই ধরনের। আমরা আরেকটু দেখি, আরেকটা গ্যাপ, এই যে হুট করে পার, নর্মালি হেঁটেই পার হওয়া যায়। দ্যাট মিনস যে ব্যাগের একটা উপাংশ ট্রেনের গতির দিকে থাকে, এই ছেলেটা যখন লাফটা দেয় তখন সেই উপাংশটাও সে প্রাপ্ত হয়, কারণ সে ট্রেনের গতির সাথে গতিশীল ছিল, যার কারণে সে নর্মালি স্থির ট্রেনে যেরকম পার হয় সেরকমই পার হয়ে যেতে পারে। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পরম ও আপেক্ষিক গতি। প্রকৃত স্থির কোনো পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে পরম গতি বলে। আমরা প্রথমে যখন দেখেছিলাম যে এই প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তিটি এই ট্রেনের গতিশীল ট্রেনের হয়তো গতি নির্ণয় করছে, তাহলে ব্যক্তিটা বলবে যে তিনি স্থির, অর্থাৎ তিনি স্থির প্রসঙ্গ কাঠামোতে থেকে ট্রেনের গতি নির্ণয় করছেন। কিন্তু বাস্তবে যে ঘটনাটা ঘটে সেটা হলো প্রকৃতপক্ষে স্থির কোনো কাঠামো পাওয়া আসলে সম্ভব না এই মহাবিশ্বে, কারণ এই মহাবিশ্বের প্রতিটি বস্তুই কোনো না কোনোভাবে গতিশীল। তাহলে এই বিশ্বে পরম গতি সম্ভব নয়। আমরা আপাতত পৃথিবীর কথাই যদি বিবেচনা করি, পৃথিবী যেহেতু গুণনশীল, তাহলে এই মহাবিশ্বে এমন কোনো এই পৃথিবীতে এমন কোনো কাঠামো আমরা খুঁজে পাবো না যেটা প্রকৃতপক্ষে স্থির। তাহলে প্রকৃতপক্ষে স্থির কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর বেগ নির্ণয় করা বা গতি নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে আমরা পরম কোনো গতি পাই না, কারণ আমরা পরম স্থির বলে কোনো প্রসঙ্গ কাঠামো পাই না। তাহলে আমরা যেটা পরিমাপ করি সেটা হলো আপাত দৃষ্টিতে স্থির কিন্তু গতিশীল বস্তু, গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর গতির পরিমাপ করি, সেটাকে আমরা বলি আপেক্ষিক গতি। কাজে পৃথিবীতে যে স্থিতি বা গতি পেয়ে থাকি তা আপাত স্থিরশীল বস্তুর সাপেক্ষে পরিমাপ করা হয়। আপাত স্থিরশীল বলতে আমরা ধরে নিই স্থির, কিন্তু যেহেতু পৃথিবী নিজেই গতিশীল তাহলে তার কোনো কাঠামো স্থির থাকার প্রশ্নই আসে না। তাহলে আমরা বলতে পারি মহাবিশ্বের সকল গতি ও স্থিতি আপেক্ষিক, কোনো গতি বা স্থিতি পরম নয়। এবার আমরা বিভিন্ন প্রকার গতি সম্পর্কে জানব। প্রথমে আসি সরলরৈখিক গতি বা লিনিয়ার মোশন। এটি সবচেয়ে সহজ একটি গতি, অর্থাৎ কোনো বস্তুকণা যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় তবে তার গতিকে আমরা সরলরৈখিক গতি বলবো। একটি সোজা রাস্তায় চলমান গাড়ির গতি সরলরৈখিক গতির উদাহরণ। চলন গতি বা ট্রান্সলেটরি মোশন, যদি কোনো বস্তু এমনভাবে চলতে থাকে যে এর প্রতিটি কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তবে তাকে আমরা চলন গতি বলতে পারি। যেমন একটি পাথর উঁচু থেকে নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে সেটি অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়বে এবং এর প্রতিটি কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করবে।
এই জন্য এটিকে আমরা ট্রান্সলেটরি মোশন বলতে পারি, অথবা ট্রান্সলেটরি মোশন লিনিয়ারও হতে পারবে, কোনো সমস্যা নেই। এরপর আমরা আসবো ঘূর্ণন গতি। যখন ঘূর্ণন বলতে আমরা বুঝি কোনো একটা বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে পরিভ্রমণ করতে হবে চক্রাকারে। আচ্ছা, যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ওকে চারদিকে চক্রাকারে পরিভ্রমণ করে, তখন আমরা তাকে ঘূর্ণন গতি বলি। যেমন ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি, এটি হলো ঘূর্ণন গতি। এখন ঘূর্ণনের সাথে যদি ট্রান্সলেশনটা অর্থাৎ চলন গতিটা যোগ হয়, তাহলে সেটাকে আমরা বলি জটিল গতি। যখন কোনো বস্তুর চলন ও ঘূর্ণন উভয় ধরনের গতি থাকে, যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি হতে পারে, লাটিমের গতি, সাইকেলের চাকার গতি, এই সমস্ত গতি হলো কমপ্লেক্স মোশন, অর্থাৎ চলন ঘূর্ণন বা জটিল গতি। সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটি টপিক হলো পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে, তখন তাকে পর্যাবৃত্ত গতি বলে। অর্থাৎ বস্তুটি কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে। যেমন সূর্যের চারদিকে পৃথিবীর গতি, 365 দিনে একবার পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এবং আমরা যদি এই বিন্দুটাকে ধরি, সেই 365 দিন পর পর কিন্তু এখানে এসে হাজির হয় এবং এই দিক থেকে এই বিন্দুটাকে অতিক্রম করে। তাহলে এটি একটি পর্যাবৃত্ত গতি, এবং এটি একবার ঘূর্ণনের যে সময় নেয় তাকে আমরা পর্যায়কাল বলতে পারি। এরপর স্পন্দন বা দোল গতি, যাকে বলা হয় অসিলেটরি মোশন। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু কণা, তাহলে আমরা বলতে পারি যে স্পন্দন গতি এটাও পর্যাবৃত্ত গতি, কারণ স্পন্দন গতি হতে হলে সেটি পর্যাবৃত্ত গতিসম্পন্ন হতে হবে। তো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তাহলে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। যেমন আমরা সরল দোলকের গতির কথা বলতে পারি। দোলক ঘড়ির যে দোলক থাকে দোলক ঘড়িতে, সেটিকে আমরা বলতে পারি, অর্থাৎ সরল দোলক একটি নির্দিষ্ট সময় এক পাশে, আর বাকি সময় অর্থাৎ পর্যায়কালের অর্ধেক সময় এক পাশে থাকবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত পাশে অবস্থান করে মূলত এটি এক ধরনের টু অ্যান্ড ফ্রো মোশন। অর্থাৎ যেমন বায়ুর মধ্য দিয়ে শব্দ সঞ্চারণের সময় সংকোচন প্রসারণ, এটিও স্পন্দন গতির উদাহরণ। দেয়াল ঘড়ির দোলকের গতি, এটি আমরা বলতে পারি। তবে সরল দোলকের উদাহরণটা হলো সবচেয়ে কমন একটা এক্সাম্পল। তাহলে স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু পর্যাবৃত্ত সব গতি স্পন্দন গতি নয়। যেমন আমরা সুষম বৃত্তাকার গতির কথা বলতে পারি। সুষম বৃত্তাকার গতি একটি পর্যাবৃত্ত গতি, কিন্তু এটি অসিলেটরি বা স্পন্দন গতি নয়, কারণ এখানে কোনো টু অ্যান্ড ফ্রো নয়, অর্থাৎ অর্ধেক একদিকে বাকি অর্ধেক বিপরীত দিকে এই ধরনের স্পন্দন নেই। অর্থাৎ টু অ্যান্ড ফ্রো মোশনটা নেই, যেহেতু সেটি শুধুমাত্র পর্যাবৃত্ত, সেটি স্পন্দন নয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা গতি সংক্রান্ত বিভিন্ন রাশি সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।